আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া ইতিমধ্যে একটা শক্তিশালী টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড দেখে আমার টাসকি লেগে গেছে, কারণ শক্তিশালী বোলিং ডিপার্টমেন্ট তাদের রয়েছে, পেস ইউনিট রয়েছে, শক্তিশালী ব্যাটিং ডিপার্টমেন্ট রয়েছে, পূর্ণাঙ্গ একটা টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে। অস্ট্রেলিয়া এবছর অ্যাশেজ সিরিজ খেলেছে, বাংলাদেশ এবছরের 3টা টেস্ট ম্যাচ খেলেছে। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে একটা ডিপ্লোরেবল কন্ডিশন, শোচনীয় পরাজয় তাদের বরণ করতে হয়েছে। উল্লেখ্য, অস্ট্রেলিয়া যখন বাংলাদেশ সফর করে এবছরে, তখন বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়লাভ করেছিল, তবে টি-20 সিরিজে তাদের পরাজয় বরণ করতে হয়েছিল। তবে তাদের টেস্ট স্কোয়াড দেখে এটুকু অন্তত অনুমান করা যায় যে অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে এই টেস্ট সিরিজটা যতভাবে গুরুত্ব আরোপ করছে এবং সেই রকম একটা টেস্ট দল তারা ঘোষণা করেছে। বাংলাদেশ সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছিল 2003 সালে, এবং 2003 সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছিল। অনেকের অনেক আক্ষেপ কিন্তু রয়েছে, মুশফিকুর রহিম বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট ব্যাটার, তিনি কিন্তু কখনো অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে পারেননি। এই প্রথম তার অস্ট্রেলিয়া সফর হবে, এবং সাকিব আল হাসান তিনিও কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে কোনোদিন কোনো টেস্ট ম্যাচ খেলতে পারেননি। 2003 এবং 2026, কমপক্ষে 23 বছর পরে বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে। তবে সম্প্রতি বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে একটা হতচ্ছিরি পারফরমেন্স করেছে। সেখানে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বলে একটা কথা রয়েছে, তবে সেটি বাংলাদেশের ক্রিকেট বোর্ড, বাংলাদেশের ক্রিকেট ম্যানেজমেন্ট যারা রয়েছে তারা সঠিকভাবে তদারকি করতে পারছে কিনা বা নার্সিং করতে পারছে কিনা সেটি কিন্তু দেখার বিষয়। নাহিদ রানা বাংলাদেশের গতিদানব, তিনি সাইড স্ট্রেন্থ ইনজুরিতে পড়েছেন। অপরদিকে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান 100 বল তিনি ইংল্যান্ডে খেলতে যেতে পারেননি। শরীফুল ইসলাম হ্যামস্ট্রিং ইনজুরিতে রয়েছেন। অপরদিকে লিটন কুমার দাস, তাকেও স্ক্যান করা হবে, সিঙ্গাপুরে রয়েছেন। এই 4জন খেলোয়াড় কিন্তু ইনজুরির মধ্যে রয়েছে। যদি নাহিদ রানাকে অস্ট্রেলিয়া ট্যুরের জন্য ভালোভাবে পরিকল্পনা করা হতো, তাকে জিম্বাবুয়ে সিরিজে খেলানোর কোনো যুক্তি কিন্তু আসে না। 13ই আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ডারউইনে। 22শে আগস্ট ম্যাকাইতে সেকেন্ড টেস্ট অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডটা কেমন হয়েছে স্ক্রিনে পাশেই কিন্তু অস্ট্রেলিয়ার সেই টেস্ট স্কোয়াডটা দেখতে পাচ্ছেন। প্যাট কামিন্স ক্যাপ্টেন, স্কট বোল্যান্ড পেসার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড পেসার, ট্রাভিস হেড ব্যাটার, জশ ইংলিশ, মার্নাস ল্যাবুশেন রয়েছেন, ন্যাথন লায়ন স্পিনার, স্টিভ স্মিথ রয়েছেন ব্যাটার, মিচেল স্টার্ক চিনতেই পারছেন, জ্যাক ওয়েদারওয়ার্ল্ড রয়েছেন, বো ওয়েবস্টারের মতো খেলোয়াড় রয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তবে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড নিয়ে আলোচনা করার আগে আসলে 4জন বোলারের কথা না বললেই নয়। মিচেল স্টার্ক, হ্যাজেলউড, বোল্যান্ড, প্যাট কামিন্স এবং ন্যাথন লায়নের মতো বোলার কিন্তু রয়েছেন। স্টার্ক, বোল্যান্ড, কামিন্স এবং হ্যাজেলউড নামগুলো তো যথেষ্ট যে কোনো দলের ব্যাটিং লাইন আপের মনে ভয় ধরানোর জন্য। তারা যে কোনো ব্যাটারের শিরোদাঁড়ায় যে ভয়ের নীল স্রোত বয়ে দিতে পারে, তাকে কোনো সন্দেহ নেই। এবং ন্যাথন লায়নের মতো এক্সপিরিয়েন্সড স্পিন উইজার্ড কিন্তু রয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সর্বপ্রথমে মিচেল স্টার্ক সম্পর্কে একটু আলোচনা করতে চাই। স্টার্ক গত 2 বছরে সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন, 16টি টেস্ট ম্যাচ তিনি খেলেছেন, সেখানে নিয়েছেন 75 উইকেট, গড় মাত্র 20.65। নাম্বারস স্পিক ফর ইন ইটসেলফ, যে কোনো লেভেলের ইম্প্যাক্ট স্টার্ক এখনো রেখে যাচ্ছেন। আমি কিছু নোট ডাউন করেছি, সরাসরি সেগুলো আসলে বলার চেষ্টা করছি। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের সবচাইতে ভয়ঙ্কর স্ট্রাইক বলার বলা যায়, মূল মেশিন গান, তিনি হলেন মিচেল স্টার্ক। বোল্যান্ড ও কামিন্সের নিয়ন্ত্রিত বোলিং এর ব্যাটসম্যানরা যখন ধীরে ধীরে চাপে পড়ে, ঠিক তখনই আসলে স্টার্ক ছোট ছোট স্প্লেশে পুরো দলকে তছনছ করে দেওয়ার ক্ষমতা তিনি রাখেন। টেকনিক্যালি স্টার্কের সবচেয়ে বড় অস্ত্র তার লেট ইন সুইং, বিশেষ করে ডানহাতি ব্যাটারের ক্ষেত্রে। নতুন বলে ভয়ঙ্কর সুইং এর পাশাপাশি রিভার্স সুইংও সমান কার্যকর। তার বলের গতি 145 থেকে 150 কিলোমিটার,
এবং এই গতির যে কোনো বাউন্স যে কোনো ব্যাটারের জন্য অস্বস্তিকর হতে পারে, অস্বস্তিতে ফেলতে পারে। এবার আসুন হ্যাজেলউড। গত 2 বছর সবচেয়ে কম টেস্ট খেলেছেন, মাত্র 6টি টেস্ট খেলেছেন, কিন্তু উইকেট নিয়েছেন 22টি, গড় মাত্র 16.63। পেসারদের মধ্যে সবচাইতে ইমপ্রেসিভ গড়। স্টার্ক যদি মেশিন গান হন, তবে হ্যাজেলউড নিখুঁত স্নাইপার। অসাধারণ লাইন লেংথ, ধারাবাহিক বাউন্স এবং অফ স্টাম্প চ্যানেলে ঘন্টার পর ঘন্টা একই জায়গায় বল করার ক্ষমতা তাকে বিশ্বের সবচাইতে কঠিন টেস্ট বোলারদের একজন বানিয়েছেন। ধারণা করছে স্টার্কের সঙ্গে নতুন বল ভাগাভাগি করবেন এই হ্যাজেলউড। টেকনিক্যালি হ্যাজেলউড খুব বেশি সুইং করার না, বরং সিম পজিশনে এতটাই নিখুঁত থাকেন যে বল পিচে পড়ে দেরিতে মুভ করে এক্সট্রা বাউন্স ও হেভি বল ব্যাটসম্যানদের ভুল শট খেলতে বাধ্য করে। এবার আসুন স্কট বোলান্ড। বোলান্ড গত বছরে 9টি টেস্ট ম্যাচ খেলেছেন, 47টি উইকেট নিয়েছেন, 17.27 গড়, দ্বিতীয় সেরা গড়। গত অ্যাশেজে তার বোলিং দেখার পর সত্যি আমি তার ভক্ত হয়ে গেছি। আমার কাছে বোলান্ডের বোলিং সাইডের সবচেয়ে বড় শক্তি তার অ্যাকুইরেসি। তিনি দীর্ঘ সময় ধরে অ্যাকুইরেট, একই লাইন এবং লেংথ বজায় রেখে বল করতে পারেন। তার লাইন অ্যান্ড লেংথ ম্যানেজমেন্ট অসাধারণ। চাইলে ঘন্টার পর ঘন্টা একই জায়গায় বল করতে পারেন। এমনকি গত অ্যাশেজে একই স্পটে বল ফেলতে ফেলতে প্রায় পিচে গর্ত করে ফেলেছিলেন। এমন স্নাইপারের বিপক্ষে টেস্টে মনোযোগ ধরে রাখা কতটা কঠিন সেটা বলার অপেক্ষা রাখে না। টেকনিক্যালি বোলান্ড খুব বেশি গতি বা সুইং এর উপর নির্ভর করেন না। তার মূল শক্তি হলো নিখুঁত সিম মুভমেন্ট, অফ স্টাম্পের বাইরে অবিশ্বাস্য ধারাবাহিকতা এবং ব্যাটসম্যানকে ধৈর্য হারাতে বাধ্য করার যে ক্ষমতা কিন্তু রয়েছে। এবার আসুন প্যাট কামিন্স। কামিন্স গত 2 বছরে 16টি টেস্ট খেলেছেন, 46টা উইকেট নিয়েছেন, গড় তার 19.19। বোলান্ডের টেস্ট স্টার্টের প্রায় সমান। ট্রুলি ইনক্রেডিবল নাম্বারস। কামিন্সের নিয়ন্ত্রিত বোলিং সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। অস্ট্রেলিয়ার প্রয়োজনীয় মুহূর্তে পার্টনারশিপ ভাঙার দায়িত্বটা অনেক সময় তিনিই পালন করেন। কখন শর্ট বল, কখন ফুলার লেংথ, আবার কখন অ্যাঙ্গেল বদলাতে হবে, এসব ব্যাপারে তার ক্রিকেট ব্রেইন কিন্তু অসাধারণ। টেকনিক্যালি কামিন্সের বড় অস্ত্র হচ্ছে এক্সট্রা বাউন্স। তিনি অফ কাটার, সিম মুভমেন্ট, হঠাৎ শর্ট বলের মিশ্রণে এই শর্ট বলের যে মিক্স আপ থাকে ব্যাটসম্যানকে সারাক্ষণ অনিশ্চয়তা রাখেন। এবার আসুন নাথান লায়ন। গত 2 বছর খেলেছেন, 12টি টেস্ট নিয়েছেন, 37টা উইকেট, গড় 88.29। গড় তুলনামূলক একটু বেশি হলে টেস্ট ক্রিকেটে লায়নের মূল্য শুধু উইকেট দিয়ে বিচার করলে ভুল হবে। দীর্ঘ সময় ধরে এক প্রান্ত আটকে রেখে ইকোনমি দিয়ে ব্যাটসম্যানদের চাপে রাখা, পেসারদের বিশ্রাম দেওয়ার পাশাপাশি অন্য প্রান্তে সুযোগ তৈরি করা, এই কাজগুলো তিনি এখনো বিশ্বের অন্যতম সেরা। টেকনিক্যালি লায়নের সবচাইতে বড় শক্তি তার ওভার স্পিন। এতে বল অতিরিক্ত বাউন্স ড্রিফট করে এবং অফ স্পিনের সঙ্গে বাউন্সের কম্বিনেশনে ব্যাটসম্যানদের জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাহলে বুঝতে পারছেন যে 4 জন পেসার রয়েছেন, একজন স্পিনার রয়েছেন, লায়ন রয়েছেন। কেউ সুইং দিয়ে আঘাত করবেন বাংলাদেশের ব্যাটিং ইউনিটে, কেউ নিখুঁত লাইন এবং লেংথ, কেউ আবার অতিরিক্ত বাউন্স কিংবা সিম মুভমেন্ট। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো একসঙ্গে ইউনিট হিসেবে খেললে এরা একে অন্যকে আরো কার্যকর করে তোলে। আর এরকম বোলিং ইউনিটের বিপক্ষে বাংলাদেশ আসলে কি ধরনের প্রিপারেশন নিচ্ছে এবং বাংলাদেশ টেস্ট ম্যাচটা কেমন খেলবে সেটা কিন্তু দেখার বিষয়। একটা দীর্ঘ পথ পরিক্রমা বাংলাদেশ কিন্তু টেস্ট আঙ্গিনায় কাটিয়েছে, তবে এখনো বাংলাদেশ প্রিম্যাচিউর টেস্ট বেবি রয়ে গেছে। সাঁতার না জানা প্রাণীর মতো গভীর সাগরে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে সাঁতার কাটার চেষ্টা করছেন। আশা করি যে টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিপক্ষে 23 বছর পরে যে আগস্ট মাসে অনুষ্ঠিত 2 ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ তার আসল রূপে ফেরত আসবে। বাংলাদেশ ভালো করবে, কারণ আমরা বাংলাদেশের সব সময় কিন্তু ভালোই চাই, কারণ বাংলাদেশ আমাদের সবার আগে হৃদয়ে, মননে, শয়নে, স্বপনে লাল সবুজ জার্সি জয়াগণ করুক, সেটাই কিন্তু আমাদের প্রত্যাশা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ এগেন। খুদা হাফেজ।